Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear viewers, you are watching English Hospital 24 channel. Today you are going to enjoy an important lesson of your English pre-spoken course. This is the greatest part of this YouTube channel, and those who have been connected with the channel, those who have subscribed the channel are really learning spoken English, and those who have subscribed this channel are going to be expert in English speaking course, in English speaking English, because you are developing yourself in 4 skills of learning English: reading, writing, speaking, and every other parts of your daily conversation English or everyday English. And this is part of a spoken English class number 38. You have already got 37 classes of how you can develop your spoken skill and how you can develop your speaking power. Today this class is about how you can make sentence using some conditions in your daily life. In your daily conversation we use some conditional sentences, and when we speak in Bengali we don't realize we use these sentences spontaneously or subconsciously, but we don't know, or we cannot realize, we cannot understand that those sentences are belonging to conditional sentences. Today you will be cleared about that. First, in Bengali the conditional sentences are said jodi tobe. তো যখন বাংলায় কোনো কিছু বলি সেখানে যখন যদি তবে ব্যবহার করি সেটিকেই বলা হয় শর্ত দিয়ে কথা বলা। যদি তুমি আসো আমি যাব, যদি তুমি ইংলিশ হসপিটাল 24 চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তাহলে তুমি ইংরেজি স্পিকিং, ফ্রি হ্যান্ড রাইটিং এবং অন্যান্য গ্রামেটিক্যাল টার্মসগুলো শিখতে পারবে। এই যে একটি শর্ত বলা হয়, এই শর্তটিকেই দেওয়া হয় যদি তবের শব্দের মাধ্যমে। তাহলে সেই যদি তবের সেন্টেন্সগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি, ইংরেজিতে লিখতে পারি, এগুলো কিন্তু লেখার সময়ও ইন ফ্রি হ্যান্ড রাইটিং, when you going to write anything in free hand writing like paragraph, composition or any other writings, then you need to use these conditional sentences and you use jodi tobe. So today I will show you the structure. At the same time you will be able to learn what are the conditional sentence and how you can translate those sentences in English. First on is যদি তুমি ইংলিশ হসপিটাল 24 চ্যানেল দেখো মানে এখন দেখো, তবে ইংরেজিতে কথা বলতে পারবে কখন? ভবিষ্যতে পারবে। দেখা যাচ্ছে এখানে শর্তটি হচ্ছে যদি একটি কাজ তুমি এখন করো তার ফলাফল ভবিষ্যতে পাবে। তো এই শর্তমূলক সেন্টেন্সগুলো যদি এরকম হয় যে আমি এখন যদি কোনো কাজ বর্তমানে হয় তার রেজাল্টটি ভবিষ্যতে পাওয়া যাবে, সেই ধরনের যদি কোনো কথা আমরা বলে থাকি যে কাজ এখন করব রেজাল্ট ফিউচারে পাবো, সেই ধরনের সেন্টেন্সগুলো আমরা এইভাবে গঠন দিয়ে লিখব। ইফ দেন প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট or সিম্পল প্রেজেন্ট, একই নাম একই টেন্স, নাম দুটো ভিন্ন ভিন্ন, যে ভিন্ন নয় একই কিন্তু নাম ভিন্ন, যে প্রেজেন্ট ইনডেফিনিট আর মডার্ন নেম হচ্ছে সিম্পল প্রেজেন্ট। তাহলে এরকম যদি হয় সেক্ষেত্রে পরের অংশটি আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে বলবো, ফিউচার ইনডেফিনিট টেন্সে। তাহলে যদি আমি আরও একটু গঠন ভালোভাবে বলি তাহলে সেটি এরকম হবে ইফ, তারপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে বাকি অংশ, দেন যে কথাটি আমি বলবো সেটিতে প্রথমে সাবজেক্ট আসবে, তারপর হচ্ছে উইল, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, দেন হচ্ছে এক্সটেনশন।
এই ধরনের স্ট্রাকচার দিয়ে আমরা করব। এখন ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারি, এই অংশ শুরুতে নিয়ে আসতে পারি, এই শর্তের অংশটি শেষে নিয়ে যাই। এইটুকু হচ্ছে শর্ত, এটি হচ্ছে তার রেজাল্ট। এখন ওই সেন্টেন্সটি যদি আমরা এখানে ইংলিশে ট্রান্সলেট করে ফেলি, যদি তুমি দেখো, আমরা জানি ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব আসে, তাহলে দেখো, দেখার ইংলিশ হচ্ছে ওয়াচ, WATCH। ইফ ইউ ওয়াচ, কি দেখবে? ইংলিশ হসপিটাল। অনেকে আমাকে বলে থাকে যে সার্চ দিলে অনেক সময় চ্যানেল পায় না, না পাওয়ার কারণটি হচ্ছে যে 24 যদি তুমি অটো লিখো, লেখার সময় স্পেস পড়ে যায়, তখন আর এটি সার্চ দিলে সহজে পাওয়া যায় না। স্পেসটি তোমার রিমুভ করে দিতে হবে, তাহলে তুমি সহজে পেয়ে যাবে। ইংলিশ হসপিটাল 24 চ্যানেল, ইফ ইউ ওয়াচ ইংলিশ হসপিটাল 24 চ্যানেল। তারপর হচ্ছে আবার পরের অংশে সাবজেক্ট ইউ, তারপর হচ্ছে ইউ উইল। তারপরে কি? ইংরেজিতে কথা বলতে পারবে, তাহলে ইউ উইল স্পিক ইংলিশ, অথবা ইউ ক্যান স্পিক ইংলিশ। কারণ হচ্ছে উইল যে কাজ করে, কেন সে একই কাজ করে, তাহলে ইউ ক্যান স্পিক ইংলিশ অথবা ইউ উইল স্পিক ইংলিশ। তাহলে মনে রাখতে হবে, যদি কোনো কাজ বর্তমানে হয়, রেজাল্ট ভবিষ্যতে পাওয়া যায়, সেই ধরনের সেন্টেন্সগুলো সব আমরা এই স্ট্রাকচারে দিয়ে স্পোকেন ইংলিশ হোক বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, প্যারাগ্রাফ কম্পোজিশন কোনো জায়গায় হোক, সেখানে আমরা এই সেন্টেন্স লিখতে পারবো। তারপর হচ্ছে তারা ইংলিশ হসপিটাল 24 দেখতো, যদি তারা দেখতো বলতে আমরা অতীত বুঝাই, তবে ইংলিশে কথা বলতে পারতো। তা যখন অতীতে যদি কোনো কাজ এবং ফলাফল দুটোই অতীতে হয়ে থাকে, সেক্ষেত্রে সেই সেন্টেন্সগুলো আমরা এই গঠনে করব, যে ফার্স্টে হচ্ছে ইফ, তারপর হচ্ছে সাবজেক্ট, তখন ভার্বের সেকেন্ড ফর্ম, ফার্স্ট ফর্ম, তারপর হচ্ছে এক্সটেনশন, এরপরে দ্বিতীয় অংশে আমরা তখন লিখব উড অথবা মাইট। এরপরে লিখব হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম, কারণ ওগুলো হলো মডেল অক্সিলারি ভার্ব, এরপরে বেস ফর্ম বসবে, বেস ফর্ম, তারপর হচ্ছে বাকি যে কোনো অংশ প্রয়োজন হলে সেটি লিখব। তাহলে এখানে যে এক্সাম্পলটি রয়েছে সেটি যদি আমি এখানে ইংলিশে করি, যদি তারা দেখতো, তাহলে ইফ, এখানে শব্দ হচ্ছে দে, ইফ দে, আবার ওয়াসের সেকেন্ড ফর্মটি হচ্ছে ওয়াস্ট, ইফ দে ওয়াস্ট ইংলিশ হসপিটাল 24 চ্যানেল। তারপর আবার সাবজেক্ট তারা, তাহলে তারা, সেক্ষেত্রে আবার দে, উড, কুড, মাইট যে কোনো একটি ব্যবহার করলেই হবে। পারতো বোঝাতে, তাহলে আমরা কুড ব্যবহার করবো বেশিরভাগ ক্ষেত্রে। দে কুড স্পিক ইংলিশ। এখন যদি আমরা এটাকে আগে পরে নিয়ে বলি যে তারা ইংলিশে কথা বলতে পারতো যদি তারা ইংলিশ হসপিটাল 24 চ্যানেল দেখতো, তখন এরকম হবে যে দে কুড স্পিক ইংলিশ ইফ দে ওয়াচড ইংলিশ হসপিটাল 24 চ্যানেল। এই সেন্টেন্সগুলো আমরা ওরকম বলতে পারি যে ইউ উইল স্পিক ইংলিশ অর ইউ ক্যান স্পিক ইংলিশ ইফ ইউ ওয়াচ ইংলিশ হসপিটাল 24 চ্যানেল, এরকমও বলা যাবে, এরকমও লেখাও যাবে। তো দেন এই কথাটা মনে রাখতে হবে, যদি বর্তমানের কাজ হয় তখন আমরা এই স্ট্রাকচারে করব, যদি অতীতের কাজ হয়ে থাকে, দেখা গেলো অতীতের কোনো শর্ত আমি এখানে এক্সপ্রেস করছি বা প্রকাশ করছি, সেক্ষেত্রে আমরা এই সেকেন্ড স্ট্রাকচার দিয়ে সব সেন্টেন্সগুলো ইংলিশে বলবো অথবা লেখার সময় লিখব। তারপর হচ্ছে সে যদি আমাকে ডেকে থাকতো, তবে আমি তাকে সাহায্য করে থাকতাম, মানে সাহায্য করতে পারতাম। তাহলে এর মানে হচ্ছে যে ডেকে থাকতো, এই থাকতো দ্যাট মিনস সমাপ্ত, অনেক আগের সময়ের কাজ, সমাপ্ত অনেক আগেই। সেই ক্ষেত্রে এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচারটি হবে এরকম যে ইফ, তারপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে হ্যাড, এবার ভার্বের থার্ড ফর্ম, তারপর হচ্ছে এক্সটেনশন, এরপরে সাবজেক্ট, তারপরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ, তারপর হচ্ছে মাইট হ্যাভ, এরপরে ভার্বের থার্ড ফর্ম, তারপর হচ্ছে বাকি অংশ। এখন মনে রাখতে হবে কিন্তু এই সময়গুলো মনে রাখতে হবে, একটি হচ্ছে বর্তমান সময় হবে, আরেকটি হচ্ছে অতীতের
অতীতের শর্ত এখন প্রকাশ করা হচ্ছে, আরেকটি হচ্ছে অতীতেরও আর একটু আগে এবং সেটি ওই সময়ে সমাপ্ত বা সম্পূর্ণ ঘটেছিল এরকম বোঝাবে। যেমন এখানে ডেকে থাকতো আর এখানে হলো ডাকতো, এখানে বল ডাকতো আর এখানে হলো ডেকে থাকতো, সেই কথাটি। যেমন এটিকে আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করি, ইফ হি হ্যাড কল্ড, ইফ হি হ্যাড কল্ড আমাকে, মি, তাহলে আমি তাকে সাহায্য করতে পারতাম। আই উড হ্যাভ দাও, এখানে তোমার সমস্যা নেই। আই উড হ্যাভ হেল্প, হেল্পের থার্ড ফর্মটি হচ্ছে হেল্পড, তাকে, হেল্পড হিম। এখন যদি আমরা এটাকে ঘুরিয়ে বলতে চাই যে আমি তাকে সাহায্য করতে পারতাম বা করে থাকতাম, যদি সে আমাকে ডাকতো তাহলে আই উড হ্যাভ হেল্পড হিম, আই মাইট হ্যাভ হেল্পড হিম, আই কুড হ্যাভ হেল্পড হিম ইফ হি হ্যাড কল্ড মি। এই ধরনের সেন্টেন্স দেখা যায় যে সাংবাদিকরা যখন ইংলিশে কোনো নিউজ প্রেজেন্ট করে অথবা যারা CNN, BBC এইসব জায়গার যে যারা সাংবাদিক রয়েছেন, রিপোর্টার রয়েছেন, তারা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকেন। তো সেই ক্ষেত্রে যে তারা যখন অন্য কারো উদ্ধৃতি বলে তখন সেই ক্ষেত্রে তারা এই ধরনের সেন্টেন্স ইউজ করে কথা বলে। তো যদি তাদের বক্তব্যগুলো আমাদের বুঝতে হয়, বিশেষ করে যারা IELTS এক্সাম দিতে গেলে অবশ্যই একটি লিসনিং টেস্ট রয়েছে, সেই লিসনিং টেস্টের ক্ষেত্রে একটি রেকর্ড বাজিয়ে দেওয়া হয়, সেই রেকর্ড থেকে বুঝে আবার পরবর্তীতে সেখান থেকে কোশ্চেন করা হয়। সেগুলো যদি লিসনিং টেস্টে কমপ্লিটলি তাদের যদি ভাষাগুলো বুঝতে না পারা যায়, তাদের কি সেন্টেন্স ব্যবহার করছে সেগুলো বুঝতে না পারা গেলে, তাহলে ইউ ক্যানট complete or you cannot pass this or you cannot be qualified in this exam. That's why you should memorize these types of sentences, these types of speeches if you want to be qualified or expert in English speaking test, listening test, written test, reading test, everywhere. So এই যে তিনটি সেন্টেন্স আমি এখানে আজকে দেখালাম যদি তবে দিয়ে, তাহলে এই যদি তবের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে সকালে ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যায়। আমরা যখন মা বাবার কাছে নাস্তা চেয়ে থাকি তখনই বলে তোমাকে নাস্তা দিব যদি তুমি আগে ব্রাশ করে আসো, হাত মুখ ধুয়ে আসো। এই যে একটি শর্ত সে আরোপ করে দিল, নাস্তা পাওয়ার শর্ত হচ্ছে এটি। আবার অনেক সময় বলা থাকে যে তোমাকে আমি বাবা মা যে এবারে তোমাকে যদি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমাকে একটি পুরস্কার দেওয়া হবে। এই যে শর্ত, এই শর্তগুলো যখন বলা হয় আমরা ফ্রেন্ডসদেরকে শর্ত দিয়ে থাকি। বিভিন্ন ক্ষেত্রে শর্তের ব্যবহার একেবারে আমাদের জীবনটাই তো শর্তমূলক। সেই জন্য এই যে তিনটি এখানে আমি শর্ত দেখালাম, সেই তিনটি শর্তেও যদি জানা থাকে কারো, তাহলে সে স্পিকিং ইংলিশে এগুলো ব্যবহার করে খুব অ্যাডভান্সড লেভেলের সেন্টেন্স ইউজ করতে পারবে স্পিকিংয়ের ক্ষেত্রে, এবং যারা কোনো কিছু বানিয়ে লিখতে চায় তারাও এগুলি ব্যবহার করতে পারবে। সো দিস লেসন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অল টাইপস অফ স্টুডেন্টস, অল টাইপস অফ লার্নার্স who want to learn basic English grammar, who want to learn freehand writing, who want to learn spoken English. So this lesson should be watched by every student. I think that you have enjoyed this lesson very much and all of you are connected with this channel and you will like this video lesson and you will share the link of this video lesson in your Facebook timeline or in your messenger groups and others of WhatsApp groups also. This lesson will help you greatly to improve your speaking, freehand writing and reading, every types of skills which are essential for your future life, for your personal life. So today I would like to finish here and I would like to invite you to be always connected with this channel, and you can search the playlist of this YouTube channel. You will get all types of English lesson from there and you will be able to find out the essential lessons from that playlist. And I wish you bright future. I wish you golden future. Today I have finished here. Thanks for watching. Thanks to all.